নমস্কার, আমি দেবতনু মাঝি। আপনাদের সবাইকে স্বাগত বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজের ইউটিউব চ্যানেলে। আমাদের প্রশ্ন উত্তরে রাষ্ট্রবিজ্ঞান চর্চার আজকের অনুষ্ঠানে আলোচ্য বিষয় হচ্ছে নারীর অধিকার এবং মেরি উইলস্টনক্রাফট। আমরা আমাদের মধ্যে পেয়েছি ডক্টর পার্থসারথী দে মহাশয়কে। স্যার হচ্ছেন সহকারী অধ্যাপক, দীনবন্ধু মহাবিদ্যালয়, বনগাঁ। স্যারকে আমি আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। স্যার, আমি একেবারে প্রশ্নেই আমি চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন আপনার কাছে যেটা আমার, সেটা হচ্ছে যে আমরা স্যার এই যে নারীর অধিকারের কথা যে বলছি, তো স্যার আপনি যদি একটু বলেন যে নারীর অধিকার বলতে আমরা ঠিক কি বুঝি, বা নারীর অধিকারের এই যে ধারণা, এটা কোথায় আমাদের যে অধিকারের ধারণার থেকে এটা কোথায় আলাদা, আপনি যদি স্যার এই সম্পর্কে একটু বলেন। হ্যাঁ, নমস্কার। প্রথমেই আলোচনার শুরুতেই আমি ধন্যবাদ জানাবো বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজকে এই প্রশ্নোত্তরে রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য। দেবতনু, আমাদের আজকে যে আলোচনার বিষয় নারীর অধিকার এবং মেরি উইলস্টনক্রাফট, সেক্ষেত্রে তুমি প্রথমেই সঠিক প্রশ্নটাই করেছো যে নারীর অধিকার বলতে আমরা কি বুঝি। নারীর অধিকার বিষয়টা আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই অধিকার শব্দটির ব্যাখ্যা এর মধ্য দিয়ে এগোতে হবে। খুব সোজা কথায় যদি আমরা ভাবি যে সমাজে প্রত্যেকটা ব্যক্তি তার অন্তর্নিহিত যে গুণাবলী সেটাকে বিকশিত করতে চায়, নিজেকে পূর্ণ করতে চায়, সেই জন্য সমাজে কতগুলো বিশেষ অবস্থা বা সুযোগ সুবিধা থাকা দরকার। সাধারণভাবে এই সুযোগ সুবিধাগুলোকেই আমরা অধিকার বলে থাকি। অধিকার বলতে ঠিক কি বোঝায় সে ব্যাপারে আমরা একটা সুন্দর সংজ্ঞা পাবো বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ইংরেজ রাষ্ট্রতাত্ত্বিক হ্যারল্ড ল্যাস্কির কাছ থেকে। 1925 সালে লেখা তার বিখ্যাত গ্রন্থ আ গ্রামার অফ পলিটিক্সে তিনি অধিকারের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, রাইটস আর দোজ কন্ডিশনস অফ সোশ্যাল লাইফ উইদাউট হুইচ নো ম্যান ক্যান সিক ইন জেনারেল টু বি হিমসেলফ অ্যাট হিজ বেস্ট। অর্থাৎ অধিকার হলো সমাজ জীবনের এমন কতগুলো অবস্থা যা ছাড়া মানুষ তার ব্যক্তিত্বের বিকাশ সাধন করতে পারে না। তাহলে এটা হচ্ছে কতগুলো কন্ডিশন বা অবস্থা, মানুষের জীবনের যে মানুষের যে সম্ভাবনা আছে ভেতরে সেটাকে বিকশিত করার জন্য কতগুলো শর্তের কথা বলছেন, কন্ডিশনের কথা বলছেন, অবস্থার কথা। কিন্তু এই সুযোগ সুবিধা বা কন্ডিশন গুলো মানুষ কিভাবে পেতে পারে, এই নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে একাধিক ধারণা বা তত্ত্ব প্রচলিত আছে। কেউ কেউ অধিকারের ক্ষেত্রে সমাজ বা রাষ্ট্রের স্বীকৃতিকে যেমন গুরুত্ব দিতে চাইছেন, অন্য কেউ আবার অধিকারকে দেখছেন একেবারে স্বাভাবিক আইনের দ্বারা স্বীকৃত মানুষের একেবারে প্রাপ্য সুযোগ সুবিধা হিসাবে। যাই হোক, এই অধিকারের আলোচনা, অধিকারের বিষয় যখন নারীর ক্ষেত্রে আসে তখন সেটাকে আমরা বলে থাকি নারীর অধিকার। স্যার, দ্বিতীয় আপনার কাছে আমার যে প্রশ্নটা থাকবে, সেটা আপনি যে বললেন যে নারীদের অধিকার সম্পর্কে আপনি আমাদেরকে বললেন প্রথমেই, নারীদের অধিকার বলতে আমরা কি বুঝি। স্যার, এই যে নারীদের যে অধিকার, যে আমরা যে নারীদেরকে যে এই যে তার যে একটা গুরুত্বপূর্ণ, যে নারীদের অধিকার যে গুরুত্বপূর্ণ, এইটা যে আমরা যে একটা আলাদাভাবে যে আমরা দেখছি, তো তাহলে স্যার এটার সম্পর্কে আপনি একটু যদি ব্যাখ্যা করেন যে নারীদের অধিকার রক্ষার মানে প্রয়োজন কি, এটাকে আমরা আলাদা করে কেন আমরা নারীদের যে অধিকার সেগুলোকে আমরা আর কি রক্ষা করব, তার প্রয়োজনীয়তাটা স্যার আপনি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, দেবতনু, একেবারে ঠিক কথা, সঠিক প্রশ্ন। এক্ষেত্রে যে নারীর অধিকার আলোচনাটা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের পঠন পাঠনের ক্ষেত্রে এলো কেন, বা নারীর অধিকার রক্ষা করার বা প্রয়োজন আছে কেন,
এক্ষেত্রে আমরা প্রথমেই স্বামী বিবেকানন্দের একটা উক্তি স্মরণ করতে পারি। স্বামী বিবেকানন্দ বলছেন, there is no chance for the welfare of the world unless the condition of women is improved. অর্থাৎ যত সময় না মহিলাদের বা নারীদের অবস্থার উন্নতি করা যাচ্ছে, তার আগে পর্যন্ত কখনোই বা সেটা ছাড়া কখনোই পৃথিবীর উন্নয়ন সম্ভব নয়, ওয়েলফেয়ার সম্ভব নয়। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? বাস্তবে আমরা দেখছি পৃথিবীর প্রায় জনসংখ্যার অর্ধেক মহিলা হওয়া সত্ত্বেও সারা পৃথিবীতেই বিভিন্ন সামাজিক রীতিনীতির দোহাই দিয়ে মেয়েদেরকে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক সুযোগ সুবিধা, এমনকি রাজনৈতিক অংশগ্রহণ প্রভৃতি সকল ক্ষেত্র থেকে কিন্তু বঞ্চিত করে রাখা হচ্ছে। তুমি যদি দেখো আমাদের সাম্প্রতিক গবেষণাগুলো, যেগুলো সম্মিলিত জাতিপুঞ্জের নেতৃত্বে সংগঠিত হচ্ছে, তার একটা ভয়ঙ্কর বা ভয়ানক বাস্তব চিত্র তুমি দেখতে পাবে। যেমন তারা সাম্প্রতিক গবেষণায় দেখিয়েছে যে পৃথিবীতে যত অশিক্ষিত মানুষ আছে তার 3 ভাগের 2 ভাগই হচ্ছে নারী। পৃথিবীতে মোট সম্পদের মাত্র 1%, আমি আবার রিপিট করছি কথাটা, মাত্র 1%-এর মালিক হচ্ছে মেয়েরা। এবং পৃথিবীতে মানুষের কর্মের দ্বারা যে আয় হয়, অর্জিত আয়, তার মাত্র 10 ভাগের 1 ভাগ মেয়েদের অধিকারে আছে। ভয়ঙ্কর চিত্র তুমি দেখতে পাবে যদি আমি ক্ষুধার্তের একটা সার্ভে রিপোর্টটা নিই। আমাদের সারা পৃথিবী যত ক্ষুধার্ত মানুষ আছে তার প্রায় 60%, তার মানে 60% মানুষ হচ্ছে এই নারী। তাহলে এই যে চিত্রগুলো আমরা বর্তমান দিনে দেখতে পাচ্ছি, সেটা তো বর্তমানের চিত্র। কিন্তু আমরা আজকে যে বিষয়টা আলোচনা করতে চলেছি, মেরি উলস্টোনক্রাফটের যে সময়, যেটা মেরি উলস্টোনক্রাফট তিনি প্রায় 1759 সালে জন্মগ্রহণ করছেন এবং 1797 সালে তিনি মারা যাচ্ছেন। মানে সেই সময়কার যে অবস্থা পৃথিবীতে, সেটা ছিল আরো ভয়ঙ্কর। সেই সময়ে নারীদের জীবনের যে করুণ চিত্র তিনি অনুধাবন করেছিলেন, উপলব্ধি করেছিলেন, তার থেকে নারীদেরকে মুক্তি দেওয়ার জন্য তিনি একদিকে যেমন অগ্রণী ভূমিকা পালন করলেন, ঠিক একই রকম ভাবে আমরা বুঝতে পারছি যে এখনো পর্যন্ত নারীর অধিকার রক্ষা করার প্রয়োজন বা প্রয়োজনীয়তা রয়েছে। স্যার, আপনি মেরি উলস্টোনক্রাফটের কথা বললেন, তো এবং মেরি উলস্টোনক্রাফট ছাড়াও বিভিন্ন তাত্ত্বিক তারা নারীদের এই অধিকার সম্পর্কে বলেছেন, কিন্তু আমি মেরি উলস্টোনক্রাফটের কথাই আপনাকে জিজ্ঞেস করব প্রথমে, কারণ কি মেরি উলস্টোনক্রাফটই আমাদের আজকের বিষয়ই হচ্ছে মেরি উলস্টোনক্রাফটের উপরে। তো স্যার, মেরি উলস্টোনক্রাফটের স্যার আপনি যদি একটু পরিচয় যদি দেন আর কি, যে মেরি উলস্টোনক্রাফটের যে তিনি যেভাবে আর কি যে নারীদের অধিকার নিয়ে যে লড়াই করেছেন, তো সেই সম্পর্কে স্যার আপনি একটু যদি বলেন। হ্যাঁ, মেরি উলস্টোনক্রাফট তিনি ইংল্যান্ডের লোক, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। আমি জাস্ট একটু আগেই আমরা বললাম যে তিনি জন্মগ্রহণ করছেন ইংল্যান্ডে 1759 সালে। খুবই দুঃখের কথা, তিনি বেশি দিন পৃথিবীতে ছিলেন না। 1797 সালেই তিনি মারা যান, মাত্র 48 বছর বয়সে তিনি মারা যাচ্ছেন। তিনি এই অল্প সময়ে, অল্প জীবনকালে তিনি একাধিক বিষয়ে তার গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে একদিকে যেমন ফিলোসফি বা দর্শন রয়েছে, তেমনি আছে এডুকেশন বা শিক্ষা, রাজনীতি, ধর্ম, ইতিহাস, একাধিক বিষয়। তার লেখা বা লেখালেখির জীবনকাল মোটামুটি 9 থেকে 10 বছর, 9 বছর মতো ধরা হয়। কারণ তার প্রথম গ্রন্থ যেটা আমরা পাচ্ছি, বিখ্যাত গ্রন্থ থটস অন দ্য এডুকেশন অফ ডটার্স, তিনি এটা লিখছেন 1787 সালে। আমরা আগে উল্লেখ করেছিলাম যে 1759 সালে যিনি জন্মগ্রহণ করছেন, দেখতেই পাচ্ছ যে খুব অল্প বয়সেই তিনি, প্রায় 18 বছর বয়সেই তিনি তার লেখা শুরু করেছেন। বিখ্যাত গ্রন্থ তার প্রকাশিত হয়েছে থটস অন দ্য এডুকেশন অফ ডটার্স। অর্থাৎ খুব অল্প বয়স থেকে তার লেখা তিনি
শুরু করেছিলেন। ঠিক তার 2 বছর পরে তিনি লিখছেন দ্য ফিমেল রিডার। 1 বছর পরে আবারও তিনি আরেকটা বিখ্যাত বই লিখলেন। আমরা যেমন তার একটা বিখ্যাত বই আমাদের বিভিন্ন পাঠ্যসূচির মধ্যে দেখি, তার বা যে বইয়ের জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন, আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন, যেটা তিনি 1792 সালে লিখেছিলেন। ঠিক তার আগে তিনি কিন্তু আরেকটা বই লিখেছিলেন প্রায় একই নামে, যেখানে উইমেনের পরিবর্তে তিনি মেন শব্দটা দিয়েছিলেন। তার বইটার বিষয়বস্তু ছিল বা তার বইয়ের নাম, টাইটেলটা ছিল আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ মেন। তাহলে তিনি প্রথম লিখছেন আ ভিন্ডিকেশন অফ রাইটস অফ মেন, সেটা লিখছেন 1790 সালে। ঠিক তার 2 বছরের মাথায় আবার লিখছে আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন। এই যে তার লেখা বা লেখনী অল্প কিছু দিনের সময়ের মধ্যে সেটা সারা পৃথিবীতে তাকে একটা ফেম বা খ্যাতি এনে দিয়েছিল। তিনি তার বইয়ের নামগুলি শুনেই তুমি বুঝতে পারছো যে নারীদের অধিকার রক্ষা। কারণ প্রথম বইটার নামই আমি উল্লেখ করলাম, থটস অন দ্য এডুকেশন অফ ডটার্স, যে মেয়ে মানে কন্যার যে এডুকেশন, শিক্ষা, তার উপরে যে চিন্তা ভাবনা। তারপরের বইটাই দেখলে যে ফিমেল রিডার। ফলে যে বইগুলো তিনি লিখছেন সবই নারীদের যে শিক্ষার প্রয়োজনীয়তা, নারীদের যে অধিকারের প্রয়োজনীয়তা, সেটা তিনি উপলব্ধি করেছিলেন সেই সময়। সেটা তিনি তার লেখনীর মধ্য দিয়ে ফুটিয়ে তুলছেন। তিনি এই যে লেখা বা লেখনীগুলো তিনি মানে সম্পাদিত করেছিলেন বা প্রকাশিত করেছিলেন, তার মধ্যে তাকে সব থেকে বেশি খ্যাতি এনে দিয়েছিল যে বইটা আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয় বা কলেজ লেভেলের যে আমাদের যে সিলেবাস আছে তার মধ্যে রয়েছে আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন। সেই লেখাটা তাকে সারা পৃথিবীতেই খুব দ্রুততার সঙ্গে একটা ফেম বা খ্যাতি এনে দিয়েছিল। দেবত স্যার, আপনি যে এই যে বিখ্যাত যে গ্রন্থটির কথা বললেন, ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওম্যান, স্যার এই বইটা মেরি উইলসনক্রাফট যে প্রেক্ষাপটে লিখছেন, আপনি স্যার সেই প্রেক্ষাপটটা যদি আমাদের সামনে একটু তুলে যদি ধরেন। হ্যাঁ, তাহলে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই মনে উঠতে পারে যে এখন আমি যে আলোচনাটা শুরু করেছিলাম, যে বর্তমান চিত্র সারা পৃথিবীতে মহিলাদের বা নারীদের যে চিত্রটা আমরা আমাদের সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন গবেষণাতে সামান্য একটু তুলে ধরলাম, সেখানে আমরা দেখলাম যে কি ভয়ানক একটা চিত্রের মধ্য দিয়ে নারীরা পৃথিবীতে এখনো বসবাস করে চলেছে। তাহলে যে সময়ের কথা আমরা উইলসনক্রাফটের আমরা বলতে চলেছি, প্রায় 1759 সালে তিনি যখন জন্মগ্রহণ করছেন, তার আগে থেকেই ইংল্যান্ডে মূলত সপ্তদশ শতকের গোড়া থেকেই পুরো খালি ইংল্যান্ড নয়, পুরো পশ্চিম ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ডে এক ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন হয়েছিল। আমরা জানি মানে প্রায় সকলেই জানি যে সেই সময় শিল্প বিপ্লব ঘটছে ইউরোপের দেশগুলোতে। প্রচুর যাত্রা, তার পরিবর্তন কেন্দ্রিক না, শহর কেন্দ্রিক শিল্প ভিত্তিক অর্থনীতির সূচনা করেছিল সেই সময়। তাহলে এই যে শিল্প বিপ্লব এবং যে শিল্প ভিত্তিক অর্থনীতি, গ্রামের পরিবর্তে শহর কেন্দ্রিক জীবনযাপন, সেটা সমাজের উপরে একটা ব্যাপক প্রভাব বিস্তার করে। একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে এই সময় আরো ধর্মীয় সংস্কার আন্দোলন সেই সময় ইউরোপের দেশগুলোতে সমাজের ধর্মের প্রভাবকেও অনেকটা কমিয়ে দিয়েছিল। তাহলে এইভাবে এই যে ঘটনাগুলো, একদিকে ধর্ম সংস্কার আন্দোলন, অন্যদিকে শিল্পের যে বিপ্লব, যে কৃষিভিত্তিক যে অর্থনীতি, সেখান থেকে শিল্পের যে শিল্পভিত্তিক যে অর্থনীতির সূচনা, এগুলো সামগ্রিকভাবে নারী জীবনে এক ব্যাপক কিন্তু প্রভাব পড়েছিল। যেমন সেই সময় যে পুরনো যে কৃষিভিত্তিক বা জমি ভিত্তিক যে যৌথ পরিবার ব্যবস্থা ছিল, ধীরে ধীরে সেগুলো কিন্তু ভেঙে পড়তে থাকে। তার জায়গায় আসে এমন একটি ব্যবস্থা যেখানে বাইরের কর্মজীবন, যেটা আমি বলেছি শহর কেন্দ্রিক যে শিল্পভিত্তিক জীবন, তাহলে বাইরের কর্মজীবন এবং ঘরের যে সাংসারিক জীবন, তার মধ্যে
পরিষ্কার একটা, যেটাকে আমরা বলি সুস্পষ্ট একটা পার্থক্য চোখে পড়ে সেই সময়, বা পার্থক্য দেখা যাবে সেই সময় মহিলারা ক্রমশ বাইরের যে কর্মজীবন তার থেকে ব্রাত্য হতে থাকে, সেখান থেকে সরে আসতে থাকে, বা বলা যেতে পারে সরে আসতে বাধ্য হয়, এবং তারা বাধ্য হয় সংসারের গণ্ডির সংসারের কাজকর্মে নিজেদেরকে আবদ্ধ হতে, বা সংসারের কাজকর্মে তারা নিজেরা কিন্তু আবদ্ধ হয়ে পড়ে। স্বাভাবিকভাবে এই যে ঘটনাগুলো ইউরোপের সমাজ ব্যবস্থাতে চলছিল, সেই ঘটনাগুলো বা এই যে পরিবর্তিত পরিস্থিতি, মহিলাদের যে পরিস্থিতি, যে মহিলাদের যে অবস্থান, সেটা নিয়ে কিন্তু চারিদিকে বেশ ভালো পরিমাণে কিন্তু বিতর্ক সেই সময় শুরু হয়ে গেছিল বা শুরু হয়। স্যার, এর পরের আমার যে প্রশ্নটা আপনার কাছে থাকবে সেটা হচ্ছে স্যার, এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওম্যান, এই গ্রন্থটির মূল যে বিষয়বস্তু সেটি স্যার আপনি একটু যদি আলোচনা করেন। হ্যাঁ, ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন, সেটা একটা বেশ বড় ভলিউমের গ্রন্থ, ভলিউমটা বেশি বড়। আর সেটা যদি আমরা খুব সযত্নে পাঠ করি, দেখবো তার মূল বিষয়বস্তু হিসেবে তিনি যেটা বলছেন, যেখানে সেটা তুলে ধরা হয়েছে, যে যদি আমরা খুব অল্প কথায় প্রথমেই একটু ভাবার চেষ্টা করি, সেখানে দেখবো যে তিনি বলতে চাইছেন নারী প্রকৃতিগতভাবে পুরুষ অপেক্ষাহীন এমনটি নয়। সারা পৃথিবীতে যেটা বিভিন্ন যে সামাজিক যে রীতিনীতি, যার দোহাই দিয়ে আমি আলোচনা করলাম, যে যার দোহাই দিয়ে সারা পৃথিবীতে নারীদেরকে বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য, রাজনৈতিক অংশগ্রহণ থেকে বঞ্চনা তারা সহ্য করেছে, বা তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, যেখানে তার মূল বিষয়টা এরকম যে নারীরা পুরুষের থেকে প্রকৃতিগতভাবে হীন অবস্থায়, সেই জন্য তারা এগুলো যোগ্য নয়। তিনি এটার বিরোধিতা করেছেন সবার প্রথম। তিনি বলছেন যে না, এমনটি নয়। প্রথম বা মূল বিষয়টা হচ্ছে শিক্ষার অভাব। তিনি সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন নারী শিক্ষার উপরে। তিনি বলতে চাইছেন যে নারীদের শিক্ষার অভাবেই তারা পুরুষের থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। তাহলে এই যে নারী পুরুষের থেকে পিছিয়ে পড়েছে শিক্ষার অভাবে, এরা এই কারণেই তারা তাদের যে যে বলেছিলাম যেটা অধিকার, যে ভেতরের যে সম্ভাবনা আছে, যেটা মূল কথা বলেছিলাম, যে সুযোগ তাদের দেওয়ার দরকার তাদের অন্তর্নিহিত সম্ভাবনা বিকশিত করার জন্য, সেটা কিন্তু তারা পাচ্ছে না। কারণ হচ্ছে তাদেরকে আটকে রাখা হচ্ছে, ওই যে শিক্ষা তারা পাচ্ছে না, তারা অন্যান্য সুযোগ সুবিধা তারা পাচ্ছে না। তার মানে এই অধিকারগুলো থেকে তারা বঞ্চিত। তাহলে এই অধিকারগুলো তাকে দিতে হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে উলস্টনক্রাফট সব প্রথমেই বিরোধিতা করছেন তার পূর্ববর্তী বিখ্যাত তাত্ত্বিক, আমরা সকলে জানি যে রুশো তার বিখ্যাত গ্রন্থ, যেখানে আমরা জানি যে বিখ্যাত গ্রন্থে এমিলে তিনি শিক্ষা ব্যবস্থার উপরে সব থেকে গুরুত্ব দিয়েছেন। তাহলে এমিল যে গ্রন্থ রুশো, সেখানে রুশো যেটা করেছেন যে তিনি এই গ্রন্থে তিনি একজন যে যুবক, তার পক্ষে আদর্শ শিক্ষা ব্যবস্থা কি হতে পারে সেই বিষয় নিয়ে যখন আলোচনা করছেন, সেখানে তিনি রুশোর যে তিনি এমিলের যে ভাবী স্ত্রী সোফি, তার ক্ষেত্রে তিনি আলাদা এক ধরনের শিক্ষা ব্যবস্থা নির্দেশ দিচ্ছেন এই গ্রন্থে। তার মানে পুরুষের জন্য একরকম শিক্ষা ব্যবস্থা এবং নারীর জন্য আলাদা ধরনের শিক্ষা ব্যবস্থা রুশো কিন্তু সাজেস্ট করছেন। তাহলে এই যে স্বতন্ত্র একটা শিক্ষা ব্যবস্থা মেয়েদের জন্য রুশো তুলে ধরেছেন, এটা কিন্তু চরমভাবে বিরোধিতা করেছেন আমরা আজকের আমাদের যে আলোচ্য যে মহিয়সী নারী, সেটা হচ্ছে উলস্টনক্রাফট। তিনি তাহলে রুশো কেন এটা করেছিলেন নারীদের জন্য, সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। আর আমাদের উলস্টনক্রাফট কেনই বা তার কোন যুক্তিতে রুশোর বিরোধিতা করে নারীদের অধিকার রক্ষা এবং তাদের শিক্ষার উপরে তিনি গুরুত্ব দিচ্ছেন, এটা আমাদের দেখতে হবে। রুশো মনে করতেন যে নারী এবং পুরুষের যে প্রকৃতি, বৈশিষ্ট্য এবং ক্ষমতা এক নয়। তাহলে নারীর প্রকৃতি একরকম, পুরুষের প্রকৃতি একরকম। নারীর বৈশিষ্ট্য বা ক্ষমতা একরকম, পুরুষের ক্ষমতা বা বৈশিষ্ট্য একরকম।
স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে সেন্সটা এখানে কাজ করছে যে নারীদের ক্ষমতা কম, তারা অনেকটা দুর্বল, তারা কোমল, নমনীয় ইত্যাদি ইত্যাদি এই নেচার গুলোর কথা তিনি আমাদেরকে বলার চেষ্টা করছেন। তাহলে যেহেতু অ্যাকর্ডিং টু রুশো উভয় আলাদা, সেহেতু মানে নারীর জন্য যে শিক্ষা, বা উল্টো বলা ভালো পুরুষের জন্য যে শিক্ষা ব্যবস্থা, নারীর জন্য সেই শিক্ষা ব্যবস্থা এক হতে পারে না। সেই জন্য রুশো বলার চেষ্টা করলেন যে নারীদের শিক্ষা ব্যবস্থা হবে একরকম, পুরুষের শিক্ষা ব্যবস্থা হবে আর বা ভিন্ন ধরনের। এক্ষেত্রে রুশোর যে জোরালো যুক্তি ছিল যে তিনি মনে করতেন নারীরা যুক্তিবাদী নয়, অর্থাৎ তারা রেশনাল নয়, তারা যুক্তি দিয়ে ভাবতে বোঝে না। তাহলে যেহেতু তারা যুক্তিবাদী নয়, ফলে তারা আবেগটাকে গুরুত্ব দেয়, ফলে আর পুরুষ যেহেতু যুক্তিবাদী, তারা যুক্তিটাই তাদের, অর্থাৎ এটাই বিজ্ঞান এবং এটার দ্বারাই তারা পরিচালিত হয়, সেই জন্যে নারীদের শিক্ষা আর পুরুষের শিক্ষা এক হবে না। wollstonecraft'ের মূল বিরোধিতা কিন্তু এই জায়গাটাতে ছিল। তিনি ভিন্ডিকেশনে পরিষ্কারভাবে বিরোধিতা করছেন এবং বলছেন যে যুক্তিবাদিতার ক্ষেত্রে বা রেশনালিটির দিক থেকে যে নারীর অবস্থান যে পুরুষের নিচে, এ কথা আমি মানি না, বা তিনি সে কথা মানতে রাজি না। কি কেন মানতে রাজি না তিনি একদম একদম পরিষ্কার ভাবে বলছেন যে যে কোয়ালিটি বা নেচারের কথা বলা হলো, যে অন্যের চোখে নিজেকে আকর্ষণীয় করে তোলা, মেয়েদের কোয়ালিটি হিসাবে যেগুলো বলা হচ্ছে, নেচার হিসাবে যেগুলো বলা হচ্ছে, যে অন্যের চোখে নিজেদেরকে আকর্ষণীয় করে তোলা, দুর্বলতা, আবেগ প্রবণতা, এগুলো কিন্তু মেয়েদের বা নারীর স্বভাবগত বৈশিষ্ট্য নয়, এগুলো ইনস্টিংক্টের জন্য নয় বা স্বাভাবিক বৈশিষ্ট্য নয় মেয়েদের। তাহলে এগুলোকে এই যে নারী সুলভ আচরণ, এই যে কমনীয়তা, সফটনেস, এগুলো তিনি বলছেন ক্রিয়েটেড বাই সোসাইটি, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এগুলো হচ্ছে সমাজ দ্বারা সৃষ্ট, সমাজ এগুলো তৈরি করেছে। মেয়েদেরকে তারা দেখাতে চায় যে নারী হচ্ছে কোমল, নারী হচ্ছে নরম, তারা হচ্ছে দুর্বল, তারা আবেগপ্রবণ, এগুলো সামাজিক সৃষ্টি। তাহলে যেহেতু এগুলো সামাজিক সৃষ্টি, যেহেতু এগুলো তাদের স্বভাব স্বাভাবিক বৈশিষ্ট্য বা স্বভাবগত বৈশিষ্ট্য নয়, সেই জন্য রুশো যে যুক্তির উপরে দাঁড় করিয়ে মেয়েদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থার কথা বলছেন, wollstonecraft সেটা মানতে রাজি হচ্ছেন না। তাহলে তিনি বলছেন তাহলে নারীও যুক্তিবাদী, পুরুষও যুক্তিবাদী, তাহলে দুজনেই উভয়ের যুক্তিবাদী চিন্তার অনুসারী। আর যদি নারী এবং পুরুষ একই যুক্তিবাদিতার দ্বারা পরিচালিত হয়, নারী ও পুরুষ যদি একই যুক্তিবাদী চিন্তা অনুসরণ করে, তাহলে স্বাভাবিকভাবেই তারা একই শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত হবে। তাদের জন্য, উভয়ের জন্য একই ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, আলাদা শিক্ষা ব্যবস্থা। এটা এটা যদি আমরা এইভাবে বলি, এটা অন্যায়, এটা উচিত নয়। তাহলে এই যে নারী এর ক্ষেত্রে যে তিনি গুণের কথা বলছেন, তাহলে আমরা এখানে অনেক এই ধরনের প্রতীককালে আমরা সমতা, নারী পুরুষের সমতা, এই নারী শিক্ষার কে গুরুত্ব দিয়ে তিনি বইটা লিখছেন এবং তার পক্ষে জোরালো সওয়াল করছেন। এবং তাহলে এই যে সমানাধিকারের যে কনসেপ্ট আমাদের স্যার, আপনি যদি স্যার এই জায়গাটা একটু রিপিট করেন স্যার, আপনার ভয়েসটা একটু ব্রেক হয়ে গেছে, আপনি যদি স্যার রিপিট করেন। হ্যাঁ বলুন স্যার। আমরা যেটা দেখতে পাচ্ছি যে মূল জায়গাটা ধরে wollstonecraft বিরোধিতা করছেন রুশোকে, সেটা হচ্ছে যুক্তিবাদিতার ক্ষেত্র, যেটা আমরা আগে উল্লেখ করলাম। সেখানে আমরা দেখছি যে wollstonecraft বলছেন যেহেতু নারী এবং পুরুষ উভয় সমান যুক্তি চিন্তার অনুসারী, উভয় যুক্তিবাদী, ফলে তাদের দুজনের ক্ষেত্রে তো আলাদা শিক্ষা ব্যবস্থার কোনো প্রয়োজন নেই।
তাদের উভয়েরই বা দুজনের ক্ষেত্রেই একই ধরনের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত। তাহলে এই যে কনসেপ্ট যেটা আমরা দেখতে পাচ্ছি যে নারী পুরুষ সমান, এই ধরনের কনসেপ্ট তিনি আজ থেকে এত বছর আগে, এখন তো আমাদের রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন চর্চায় আমরা ইকুয়ালিটির বিষয়টা আলোচনা করছি। তাহলে সেই সময় নারী এবং পুরুষের মধ্যে যে সমতা এবং তার জন্য জোরালো সওয়াল করে সেই 1792 সালের ভিন্ডিকেশনে পরিষ্কার ভাবে তুলে ধরার চেষ্টা করছে। তাহলে এইভাবে আমরা যে ওলেস্টনক্রাফট খালি নারীদের শিক্ষার গুরুত্ব দিচ্ছেন খালি এমন নয়, নারী পুরুষ সমান এই ধারণা বা এই বিষয়টাকে তিনি সকলের সামনে তুলে ধরেছেন। দেখতো স্যার, আপনার আলোচনার মধ্যে থেকে আমরা যেটা পেলাম যে শিক্ষা, মেরি ওয়েস্টনক্রাফট শিক্ষার অধিকারের কথা বারবারই আর কি বলছেন নারীদের। স্যার, এই শিক্ষার অধিকার ছাড়া অন্যান্য যে সমস্ত যে অধিকার গুলো আছে আমরা জানি, যেমন কি ধরুন রাজনৈতিক অধিকার বা তাদের যে ইকোনমিক রাইটস যেগুলো আছে, স্যার এই অন্যান্য যে মানে যে অধিকারের যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে মেরি ওয়েস্টনক্রাফটের কি মতামত ছিল, যদি আপনি একটু বলেন। হ্যাঁ, যদিও ভিন্ডিকেশনের মূল যে বিষয়টা ছিল শিক্ষার উপরে গুরুত্ব প্রদান করা, কিন্তু খালি মানে নারীদের যে শিক্ষার উন্নতি ঘটাতে হবে, খালি শিক্ষাটা গুরুত্ব দিতে হবে, বাকি অধিকারের কথা তিনি বলেননি তা কিন্তু নয়। তিনি খুব জোরালো ভাবে নারীর ভোটাধিকারের যে পক্ষে সওয়াল করেছেন। তিনি নারীর ভোটাধিকার নিয়ে লিখছেন তার গ্রন্থে, আই রিয়েলি থিঙ্ক দ্যাট দ্য উইমেন ought to have representatives instead of being arbitrarily governed without having any direct share, allow them in the deliberation of government. নারীদের তাদের যে প্রতিনিধিত্ব বাদে শাসিত হবে এটাতে আমি বিশ্বাসী নয়, তাদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করতে হবে। I really think that the women ought to have representatives, অর্থাৎ নারীদের ভোটাধিকারের থাকতেই হবে। তাহলে ভোটাধিকার তিনি জোর দিচ্ছেন। আমরা তার নারী শিক্ষার উপরে জোর দেওয়ার কথা বলেছি। তিনি মনে করতেন এই নারী শিক্ষা বা নারী যদি শিক্ষিত হতে পারে তবে তারা নিজেদের মতো করে ব্যবসা করতে পারে। তাহলে নারীদের ব্যবসার অধিকার তিনি গুরুত্ব দিচ্ছেন। নারীর অন্যান্য যে পেশাগত যে জীবন রয়েছে, যেটাকে আমরা সাধারণভাবে বাইরের জগৎ বলছি, যে নারীকে যে বেঁধে রাখা হয়েছে সাংসারিক জীবনে, বা যেটাকে আমরা বলছি পারিবারিক ক্ষেত্রে নারীকে আটকে রাখা হচ্ছে, তার থেকে বেরিয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন নারীদের পেশাগত জীবনে প্রবেশাধিকারের ক্ষেত্রে। তাহলে এইভাবে আমরা দেখতে পাবো শিক্ষাটা মূল ধরে নিয়ে নারীদের যে বঞ্চনার যে জায়গাগুলো, অর্থাৎ মূল হচ্ছে একটা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্র যেখানে তিনি ভোটাধিকারকে গুরুত্ব দিচ্ছেন, যেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্র যেখানে তিনি নারীদের ব্যবসা করার অধিকারকে গুরুত্ব দিচ্ছেন বা ব্যবসা করার কথা বলছেন, বা অন্য ক্ষেত্রে বলতে পারি পেশাগত জীবনে প্রবেশাধিকারের কথা বলছেন। এইভাবে সার্বিকভাবে আমরা দেখতে পাবো যে নারীদের ভোটাধিকার অর্থাৎ রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, শিক্ষার অধিকার, সার্বিকভাবে নারীদেরকে আবার যে বঞ্চনা মানে যা নারীদেরকে ভোগ করতে হয় তার থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি তার যে বই বা তার যে একাধিক বই, যে বই বলবো না আমরা, একাধিক বই, প্রথম বইটার ক্ষেত্রে তো ওরকম দেখলাম নামটা, তিনি জোরালো সওয়াল করছেন বা তার সেই চেষ্টা তিনি করে যাচ্ছেন। আমরা আরেকটা কথা বলেছিলাম দেবতনু, যে আমাদের অনেকটা বলতে পারো দুর্ভাগ্য, মাত্র 38 বছর বয়সে যখন আমরা সবে লেখালেখি শুরু করি, আমাদের একাডেমিক জগতে প্রবেশ করি, আমাদের দুর্ভাগ্য নিয়তির তাকে কিন্তু আমাদেরকে হারাতে হয়েছে। ফলে নারী অধিকার রক্ষায় তার যে উদ্যোগ, তার যে একান্ত এগিয়ে যাওয়া, তিনি আরো হয়তো এগোতেন, কিন্তু তিনি আমাদের এই কালের পরিহাসের জন্য, নিষ্ঠুর পরিহাসের জন্য কিন্তু তিনি সেটা পারেননি। স্যার, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, এবং এখানে আমার স্যার শেষ যে দুটো প্রশ্ন আপনার কাছে থাকবে সেটা ছাত্রছাত্রীদের কথা একদম মাথায় রেখে। স্যার,
যে প্রশ্নটা আমি এখন রাখছি আপনার সামনে সেটা হলো যে স্যার ছাত্রছাত্রীরা তাদের যে মানে পরীক্ষার জন্য এই যে এই টপিকের উপরে কি ধরনের কোয়েশ্চেন তারা এক্সপেক্ট করতে পারে পরীক্ষাতে, এটা স্যার আপনি যদি একটু বলেন। হ্যাঁ, এটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সত্যি একটা ভাবনার বিষয় যে যেহেতু আমরা আমাদের এই বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজে যে প্রশ্নোত্তরে যে রাষ্ট্রবিজ্ঞান চর্চা মূল আমরা দেখছি যে ছাত্রছাত্রীদের দিকে তাকিয়েই করা হচ্ছে, ফলে সঙ্গতভাবেই প্রশ্নর যে মডেল কোশ্চেন এই বিষয়টা তো আসেই। এক্ষেত্রে আমরা যে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেনটা পাই বা সরাসরি যেটা পাই যে রোল অফ মেরি ওলেস্টনক্রাফট ইন প্রোটেক্টিং উইমেন রাইটস, অর্থাৎ নারী অধিকার রক্ষায় যে ওলেস্টনক্রাফটের ভূমিকা রোল, এটা একটা আমরা দেখতে পাই। এক্ষেত্রে একটা একটু বলতে পারো আমরা পার্শ্ব কোশ্চেন হিসাবে বা অ্যাঙ্গেলে একটা দেওয়া হয়, সেটা অনেক সময় যে রুশোর যে শিক্ষা চিন্তা, যেটা আমি আলোচনাতে বলেছি এমিল গ্রন্থে তুলে ধরেছেন, সেটাকে বেস করে আরেকটা কোশ্চেন সঙ্গে অ্যাড বা যোগ করা হতে পারে বা হয়ে থাকে অনেক সময়, যে ওলেস্টনক্রাফট কিভাবে বা কেন রুশোর যে শিক্ষা চিন্তা আর বিরোধিতা করেছিলেন, বা অন্যভাবে বলা যেতে পারে যে রুশোর প্রস্তাবিত যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমাদের ওলেস্টনক্রাফটের প্রচলিত শিক্ষা ব্যবস্থার বা প্রচলিত বলবো না, যে প্রস্তাবিত শিক্ষা ব্যবস্থার পার্থক্যটা কোথায়। এইভাবে প্রশ্ন সাধারণভাবে আমাদের অনার্স লেভেলে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে এখন এটা একটা পাঠ্য বিষয়, এটা এইভাবে দেওয়া হতে পারে। অনেক সময় আমাদের নেট স্লেটের দিকে তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে এমসিকিউ বা মাল্টিপল চয়েসের কোশ্চেন, সেক্ষেত্রে বিশেষ করে যে বইটা ভিন্ডিকেশন অফ রাইটস অফ উইমেন গ্রন্থটা, সেটা বইটা কত সালে প্রকাশিত হয়েছিল, এটা একটা কোশ্চেন থাকে। থার্ডলি কোশ্চেন থাকে যে চারটে নাম দিয়ে নেট সেটের দিকে তাকিয়ে বা ওদেরকে কিন্তু দেওয়া হয়ে থাকে। স্যার আরেকবার আপনি স্যার প্রশ্নটা যদি বলেন, একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য কেটে গেল আপনার প্রশ্নটা, আরেকবার যদি বলেন। দেবতনু, প্রশ্ন কি সবকটা না আবার লাস্ট যে প্রশ্নটা আপনি বললেন? হ্যাঁ, যেটা নেট সেটের দিকে আরেকটা কোশ্চেন দেওয়া থাকে যে ধরো চারটে নাম যার মধ্যে ওলেস্টনক্রাফটের নামটি আছে থেকে যে নিচর বা এর মধ্যে কে নারী আন্দোলনের সঙ্গে যুক্ত, নারীর অধিকার রক্ষার সঙ্গে যুক্ত, এরকম একটা কোশ্চেন কিন্তু দেওয়া হয়ে থাকে। স্যার আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যেটা যে আমরা মানে আলোচনার মধ্যে আমরা মেরি ওলেস্টনক্রাফটের বিভিন্ন যে বইগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। এছাড়াও স্যার আপনি যদি একটু ছাত্রছাত্রীদের জন্য বলেন যে এই বিষয়টা তারা এই বিষয় সম্পর্কে তারা আরো যাতে তাদের জ্ঞান লাভের জন্য তারা যাতে যদি আপনি অন্য আরো কিছু বইয়ের কথা যদি তাদেরকে বলেন আর কি, তাহলে ভালো হয়, যে যে বইগুলো তারা কনসাল্ট করতে পারে আরো ফার্দার স্টাডিজের জন্য। হ্যাঁ, এটা একটা সত্যি ছাত্রছাত্রীদের কাছে চিন্তার বিষয় যে এই বিষয়টার উপরে ভালো গ্রন্থ কোথা থেকে পাবো বা মেটেরিয়াল কিভাবে জোগাড় করবো। আমাদের একটা দুঃখের কথা বলতেই হবে যে আমাদের অনেক ছাত্রছাত্রী বা বেশিরভাগ ছাত্রছাত্রী বাংলায় ভার্সনে পড়াশোনা করে, কিন্তু বাংলায় ওলেস্টনক্রাফটের উপরে খুব বেশি লেখালেখি নেই আমার যতখানি জানা আছে। একটি বই আমি এক্ষেত্রে বলতে পারি, সেটা হচ্ছে প্রসঙ্গ মানবী বিদ্যা, এটা সম্পাদনা করেছিলেন রাজশ্রী বসু ও বাসবী চক্রবর্তী। বইটা বেরিয়েছিল 2008 সালে। এই বইটার বিভিন্ন লেখার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ওলেস্টনক্রাফটের আলোচনা আছে, যেটা উর্বী প্রকাশনী থেকে প্রকাশ হয়েছিল 2008-এ।
একটু বেশি আলোচনা বা খানিকটা আলোচনা আমরা পাবো এই বইটারই একটি চ্যাপ্টার বা অধ্যায়, যেটা নারীবাদ ও রাজনৈতিক তত্ত্ব, যেটা লিখেছেন রাজশ্রী বসু। সেখানে খানিকটা আলোচনা ছাত্রছাত্রীরা পেতে পারে। কিন্তু ইংরেজি যদি আমরা পড়ি, একাধিক গ্রন্থ আছে, তার মধ্যে খুব ভালো দুটো একটা গ্রন্থের নাম আমরা বলতেই পারি। যেমন কেমব্রিজের একটা বই আছে, দ্য কেমব্রিজ কম্পেনিয়ন টু মেরি ওলস্টনক্রাফট, যেমন ক্লাউড জনসন তিনি এডিট করেছেন। আবার বলছি, নামটা রিপিট করছি, দ্য কেমব্রিজ কম্পেনিয়ন টু মেরি ওলস্টনক্রাফট। ক্লাউডি জনসন, বইটার লেখক হচ্ছেন ক্লাউডি জনসন, কেমব্রিজের বই। আরেকটি বই আছে অক্সফোর্ডের, 2003 সালে বেরিয়েছে, পলিটিক্যাল থিঙ্কার্স ফ্রম সক্রেটিস টু প্রেজেন্ট। রিপিট করছি আবার, পলিটিক্যাল থিঙ্কার্স ফ্রম সক্রেটিস টু প্রেজেন্ট। এটা ডেভিড রোচার অ্যান্ড পল কেলি এটা এডিট করেছেন। বইটা অক্সফোর্ডে 2003 সালে বেরিয়েছে। এর যদি 16তম অধ্যায়, চ্যাপ্টার 16, একদম ওলস্টনক্রাফটের উপরে লেখা। খুব বিখ্যাত লোক লিখেছেন এই চ্যাপ্টারটা, ক্যারল প্যাটেম্যান। আমরা রাষ্ট্রবিজ্ঞানে প্রায় সকল ছাত্রছাত্রী নাম জানি, ক্যারল প্যাটেম্যান এটা লিখেছেন 16তম অধ্যায়, 2003 সাল, পলিটিক্যাল থিঙ্কার্স ফ্রম সক্রেটিস টু প্রেজেন্ট। আরেকটি বইয়ের কথা আমরা বলবো, সেটা একদম পুরোপুরি যেহেতু নারীবাদী তাত্ত্বিক, তিনি ফেমিনিস্ট পলিটিক্যাল থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন। ফেমিনিস্ট পলিটিক্যাল থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন, 1992 সালের, একটু পুরোনো দিনের বই, একটু আগের লেখা। 1992 সালে ভ্যালেরি ব্রাইসন এটা এডিট করেছেন। এটা ম্যাকমিলানের বই, 1992 ম্যাকমিলান থেকে বেরিয়েছিল। এর প্রথম চ্যাপ্টারেই আমরা কিন্তু ওলস্টনক্রাফট সম্পর্কে একটা আলোচনা, সুন্দর আলোচনা পাবো। তাহলে তিনটে আমরা বইয়ের নাম এখানে উল্লেখ করলাম: দ্য কেমব্রিজ কম্পেনিয়ন টু মেরি ওলস্টনক্রাফট, নেক্সট পলিটিক্যাল থিঙ্কার্স ফ্রম সক্রেটিস টু দ্য প্রেজেন্ট, আর third one is feminist political theory and introduction. স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং সকল ছাত্রছাত্রী যারা আমাদের এই অনুষ্ঠান তোমরা দেখছো, বা রিসার্চ স্কলার্স যারা আছো, বা অধ্যাপক অধ্যাপিকাগণ আপনারা যারা আছেন, আমি সবাইকে বলবো আপনারা বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজের এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা আগামী দিন আরো এরকম ধরনের বিষয় নিয়ে আলোচনা করব। এই বলে আমি আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাইকে